সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। আজকের পাঠের বিষয়সমূহ ধ্বনি ও বর্ণ প্রকরণ, স্বর ও ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ, উচ্চারণের স্থানভেদে ব্যঞ্জনবর্ণের ধ্বনির প্রকারভেদ। গত ক্লাসে আমরা দেখেছি পূর্ববর্তী অধ্যায়ে, সেখানে ধ্বনিতত্ত্ব নামে একটি তত্ত্ব পেয়েছি। আজকে সেই ধ্বনিতত্ত্বেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ ধ্বনিতত্ত্ব জানতে হলে আগেই জানতে হয় আমাদের ধ্বনি কী বা বর্ণ কী। ধ্বনি কী? আমাদের যে বাক প্রবাহ, অর্থাৎ আমরা যে কথা বলি, সেই কথা বলার যে প্রতিটি শব্দকে ক্ষুদ্রতম ইউনিটে বা এককে যখন আমরা বিভক্ত করি, এই এককের এক একটির উচ্চারিত রূপকেই আমরা বলবো ধ্বনি। আর এই ধ্বনিকে নিয়ে যে তত্ত্ব গঠিত হয়েছে তাকেই আমরা বলবো ধ্বনিতত্ত্ব। গত ক্লাসে আমরা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ পেয়েছিলাম। আজকে আমরা ধ্বনি কি প্রথমে জানলাম। তাহলে কি বাক প্রবাহের সূক্ষ্মতম যে মৌলিক একক, এই একককে আমরা বলবো ধ্বনি। এবার আসবো বর্ণ। বর্ণ কি? আমরা যেটা শুনতে পাই, অর্থাৎ মানুষের কথা যেটা শুনতে পাই, তার যে ক্ষুদ্রতম একক হয়, সেই একককে আমরা বলি ধ্বনি। কিন্তু এই ধ্বনিকে যখন লিখে আরেকজনের কাছে প্রকাশ করতে চাই, তখন আমরা ব্যবহার করি কিছু শব্দ। এই যে প্রকাশের যে মাধ্যম বা প্রতীক, এই ধ্বনি প্রকাশ করার যে প্রতীক, এই প্রতীকই হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি ও বর্ণ কি আমরা বুঝতে পারলাম। ধ্বনি ও বর্ণ কি আমরা বুঝতে পারলাম। বাংলা ভাষার যে ধ্বনিসমূহ, এই ধ্বনিসমূহকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দুই ধরনের আমরা মৌলিক ধ্বনি পাই। আমরা মৌলিক ধ্বনি পাই দুই ধরনের। মৌলিক ধ্বনি পাই আমরা দুই ধরনের। একটা হচ্ছে স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। একটা হচ্ছে স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তাহলে কি আমরা পেলাম স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনি কি? ব্যঞ্জনধ্বনি কি, স্বরধ্বনি কি? আমরা নিচের ক্লাসে দেখেছি যে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা। তারপরও আবারও পুনরালোচনা করছি। স্বরধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বায়ু মুখবিবরের বা বাকযন্ত্রের কোথাও আটকে না গিয়ে স্বাধীনভাবে অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয়, তাকে আমরা বলবো স্বরধ্বনি। যেমন স্বরধ্বনির উদাহরণ হতে পারে অ, আ, রস্বই। এমন ধরনের আমাদের যে 11টি ধ্বনি রয়েছে, এগুলোকে আমরা বলবো স্বরধ্বনি। এবারে আসবো আমরা স্বরধ্বনির সংখ্যা। স্বরধ্বনির সংখ্যা 11টি। স্বরধ্বনির সংখ্যা রয়েছে 11টি। আমরা এই স্বরধ্বনির সংখ্যাগুলো পাব অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, এ, ওই, ও, ওই, এই 11টি। এবং ব্যঞ্জনধ্বনি, যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য নিয়ে, অর্থাৎ স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়, সেই ধ্বনিকে আমরা বলবো ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনির সংখ্যা রয়েছে আমাদের 39টি। ব্যঞ্জনধ্বনির সংখ্যা রয়েছে আমাদের 39টি। আর ব্যঞ্জনধ্বনি দ্যোতক যে প্রতীক রয়েছে, তাকে আমরা বলবো ব্যঞ্জন বর্ণ। তাহলে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দুই ধরনের বর্ণ পেলাম। স্বরবর্ণকে আমরা ভাগ করে, স্বরবর্ণের মধ্যে সংখ্যা রয়েছে আমাদের 11টি এবং ব্যঞ্জনবর্ণের সংখ্যা রয়েছে আমাদের 39টি। টোটাল আমাদের বর্ণমালায় বর্ণ হলো তাহলে 50টি। বর্ণমালায় আমাদের বর্ণ হলো তাহলে 50টি। এই 50টি বর্ণকে একসাথে আমরা বর্ণমালা বা অ্যালফাবেট বলে থাকি।
এবারে আসবো আমরা এই 50টি বর্ণের আমাদের যে লেখার সময় আমরা দেখতে পাই প্রতিটি বর্ণের উপরে একরকম রেখা দেখা যায় না, অর্থাৎ কিনা প্রতিটি বর্ণের উপরের মাত্রাটা এক নয়। এই যে কাল পরিমাণ একক বা সূচক যেটা আমরা বর্ণ লিখতে ব্যবহার করি, এটা হচ্ছে মাত্রা। এই মাত্রার দিক দিয়ে আমাদের এই যে বর্ণমালা রয়েছে, এই বর্ণমালার মধ্যে পূর্ণ মাত্রার ধ্বনি রয়েছে 32টি, অর্ধমাত্রা রয়েছে 8টি এবং মাত্রাহীন বর্ণ রয়েছে 10টি। তাহলে আমরা দেখতে পেলাম কি মাত্রার দিক বিবেচনাটাও আমরা পেলাম, পূর্ণ মাত্রা পেলাম 32টি, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন বর্ণ পেলাম আমরা 10টি। তাহলে আমাদের ধ্বনি বা বর্ণমালাটা আমরা বুঝতে পারলাম। এবার আসবো আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এর সংক্ষিপ্ত রূপ নিয়ে। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ নিয়ে। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? অর্থাৎ সবসময় আমাদের ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যে 11টি যে ধ্বনি রয়েছে, এই 11টি ধ্বনির প্রথম যে ধ্বনিটি, এই ধ্বনিটির কোনো কার চিহ্ন নেই। এটাকে দোতিত স্বর বা প্রতিনির্দেশক স্বরও বলা হয়। এটিকে দোতিত স্বর বা প্রতিনির্দেশক স্বরও বলা হয়, কারণ এই ধ্বনিটি অন্য ধ্বনির সাথে দোতনা সৃষ্টি করে, বিশেষ করে ব্যঞ্জন ধ্বনির সাথে দোতনা সৃষ্টি করে, উচ্চারণের সহায়তা করে বা নির্দেশ করে, উচ্চারণ নির্দেশ করে। এর জন্য একে প্রতিনির্দেশক বা দোতিত স্বরও বলা হয়। আমাদের যে এই বর্ণমালা রয়েছে, এই বর্ণমালার মধ্যে যে স্বরবর্ণ রয়েছে তার মধ্যে 11টি স্বরবর্ণ রয়েছে। এই স্বরবর্ণের মধ্যে 11টির একটি ধ্বনি আমাদের কোনো প্রতীক বা সংক্ষিপ্ত রূপ নেই, কোনো প্রতীক নেই, আর বাকি 10টির প্রতীক রয়েছে। এই যে সংক্ষিপ্ত রূপ যা ব্যঞ্জনের সাথে ব্যবহৃত হয়, যেমন কার একটা শব্দ, এটাকে আমরা বিশ্লেষণ করলে পাই ক যোগ অ যোগ আ যোগ র যোগ অ। তাহলে কি পেলাম আমরা? কার, কয়ের সাথে দোতিত রূপে ওকার পেলাম। এরপর এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হিসেবে পেলাম আমরা আকার। এরপর রয়ের সাথে দোতিত রূপে পেলাম আবার ও। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ রয়েছে, এই সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো কি? কার চিহ্ন। আর ব্যঞ্জনবর্ণের 39টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। এই 39টি ব্যঞ্জনবর্ণের মধ্যে সবগুলো সংক্ষিপ্ত রূপ নেই, মাত্র 6টি ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ রয়েছে। এই সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো ফলা। ব্যঞ্জনবর্ণের এই সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো ফলা। যেমন অন্তর্য একটা ধ্বনি রয়েছে, এর ফলা চিহ্ন রয়েছে। রেপ্র একটি ধ্বনি রয়েছে, এর ফলা চিহ্ন রয়েছে। যেমন রফলা, রেফলা। দুটো ব একটি ধ্বনি রয়েছে, এর সংক্ষিপ্ত রূপ রয়েছে বফলা। ময়ের সংক্ষিপ্ত রূপ রয়েছে মফলা। নয়ের সংক্ষিপ্ত রূপ রয়েছে নফলা। আর লয়ের সংক্ষিপ্ত রূপ রয়েছে লফলা। তাহলে আমরা ফলা রূপ পেলাম, ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ পেলাম আমরা 6টি ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ পেলাম, 60টি রূপ পেয়েছি। কিন্তু আমাদের র এবং রেপ এর দ্বৈত রূপ, একই ধ্বনির রূপ, এর জন্য একটি ফলা ধরা হয়। তো আমরা পেলাম ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলবো? ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো ফলা। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো কার। তাহলে আমরা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ পেলাম। ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ শুধু ব্যবহৃত হয় ব্যঞ্জন বর্ণের সাথে, স্বরবর্ণের সাথে এর সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় না। আমরা আসবো এবার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ গেল। এবারে আসবো আমরা
উচ্চারণ স্থানভেদে ব্যঞ্জনধ্বনির বিভাগ। উচ্চারণ স্থানভেদে ব্যঞ্জনধ্বনির বিভাগ। আমাদের যে ব্যঞ্জনধ্বনি সমূহ রয়েছে এই ব্যঞ্জনধ্বনি সমূহের মধ্যে উচ্চারণের তারতম্য অনুযায়ী আমরা ব্যঞ্জনধ্বনিগুলো একই বাকযন্ত্রের একই স্থানে আমরা উচ্চারণ করি না। বাকযন্ত্রের বিভিন্ন জায়গায় স্পর্শিত হয়ে বিভিন্নভাবে আমাদের ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারিত হয়। এই যে ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারিত হয়, এই উচ্চারণের সময় কখনো কখনো কোনো ধ্বনি প্রচণ্ড ঘর্ষণ বা চাপের সৃষ্টি হয়। ক থেকে ম পর্যন্ত যে 25টি ধ্বনি রয়েছে, এই 25টি ধ্বনি উচ্চারণের সময় কোনো না কোনো জায়গায় স্বরতন্ত্রের কোনো না কোনো জায়গায় প্রবল ঘর্ষণের সৃষ্টি হয়। এর জন্য এই ধ্বনিগুলোকে স্পর্শধ্বনি বা ইংরেজিতে প্লোসিভ সাউন্ড বা ঘৃষ্টধ্বনি বা বর্গীয় ধ্বনি বলা হয়। তো আসবো আমরা তাহলে ক থেকে ম পর্যন্ত যে ধ্বনিসমূহ রয়েছে এর সংখ্যা রয়েছে 25টি। ধ্বনিবিজ্ঞানীরা এই 25টি ধ্বনিকে 5 ভাগে বা 5টি বর্গে ভাগ করেছেন। 5টি অন্তর ক, স, ট, ত, প। 5টি বর্গর প্রথম করে এক একটি বর্গের নামকরণ করা হয়েছে। তাহলে এদিক দিয়ে আমাদের ব্যঞ্জনধ্বনির মধ্যে রয়েছে 5টি বর্গ। এই 5টি বর্গের আওতাধীন 25টি ধ্বনিকে আমরা স্পর্শধ্বনিও বলে থাকি। এবার আমরা উচ্চারণ কোথায় কোন ধ্বনিগুলো উচ্চারিত হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো ক বর্গীয় ধ্বনি, চ বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি, ত বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি। আমরা যদি প্রত্যেকটা বর্গের উচ্চারণের স্থান নির্দেশ করতে পারি তাহলে ওই বর্গীয় ধ্বনিসমূহ কোথায় কে উচ্চারিত আছে সে বিষয়ে আমরা নির্দিষ্ট হতে পারি। যেমন ক বর্গীয় ধ্বনি কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। তাহলে কি পেলাম? ক বর্গীয় ধ্বনি কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। এরপর আসবো চ বর্গীয় ধ্বনি তালব্য কেন? চ বর্গীয় ধ্বনিসমূহ উচ্চারণের সময় আমাদের জিভ কোমল তালুকে স্পর্শ করে, তাই এদেরকে বলা হয় তালব্য ধ্বনি। এরপর আসবেও ট বর্গীয় ধ্বনি। এর উচ্চারণের স্থান আছে মূর্ধা। ট বর্গীয় ধ্বনির উচ্চারণের স্থান হলো মূর্ধা। তাহলে এর উচ্চারণের স্থান অনুযায়ী নাম হবে মূর্ধন্য ধ্বনি। এরপর রয়েছে আমাদের ত বর্গীয় ধ্বনি। শেষে দেখো আমাদের ত, থ, দ, ধ, দন্তন্য। তাহলে কি হলো? দন্তধ্বনি। আর প বর্গীয় ধ্বনির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই উচ্চারণের সময় আমরা এমনিভাবেই উপলব্ধি করতে পারি ওষ্ঠ এবং অধরকে পরস্পর স্পর্শ করে, যেমন প, ফ, ব, ভ, ম। তাহলে আমরা বুঝতে পারি, তাহলে কি হবে? বুঝতে পারলাম প বর্গীয় ধ্বনিসমূহ উচ্চারণের সময় ওষ্ঠ এবং অধরকে স্পর্শ করে, তাই এগুলোকে বলা হয় ওষ্ঠধ্বনি। তাহলে আমরা বর্গীয় যে 25টি ধ্বনি, এই 25টি ধ্বনির উচ্চারণের স্থান জানতে পেলাম। নিশ্চয়ই তোমাদের কৌতূহল হতে পারে যে স্বরবর্ণগুলোরও কি এরকম কোনো উচ্চারণের স্থান প্রতিনির্দেশিত রয়েছে? হ্যাঁ, অবশ্যই স্বরবর্ণেরও উচ্চারিত স্থান নির্দেশ করা রয়েছে আমাদের। স্বরবর্ণের মধ্যে প্রথম যে দুটো স্বরধ্বনি রয়েছে, এই স্বরধ্বনি দুটো অ এবং আ। এই ধ্বনি দুটো উচ্চারণ হবে কণ্ঠ বা জিহ্বামূলে। এরপরে হ্রস্বই এবং দীর্ঘই, এগুলো উচ্চারিত হবে তালু। হ্রস্বই এবং দীর্ঘই উচ্চারিত হবে তালু। মূর্ধায় উচ্চারিত হবে রি ধ্বনি।
রস রি ধ্বনিটি উচ্চারিত হবে মূর্ধায়। স্বরধ্বনির মধ্যে মূর্ধায় উচ্চারিত হবে। আর যে বাকি যে ধ্বনিগুলো রয়েছে এই উচ্চারণের জন্য দুটি উচ্চারণের স্থান আছে, কণ্ঠ ওষ্ঠ আর রয়েছে কণ্ঠ ও তালু। যৌগিকভাবে এখানে কোনো স্বরধ্বনি এভাবে উচ্চারিত, কোনো ব্যঞ্জনধ্বনি এই উচ্চারণের স্থানে উচ্চারিত হয় না। যেমন কণ্ঠ ও তালুতে উচ্চারিত হবে আমাদের এ এবং ওই, এ এবং ওই ধ্বনি উচ্চারিত হবে কণ্ঠ ও তালু, কণ্ঠ ও তালু। আর ও ও যে ধ্বনি দুটো রয়েছে, ও ও ধ্বনি দুটো উচ্চারিত হবে কণ্ঠ ও ওষ্ঠ, কণ্ঠ ও ওষ্ঠ। তাহলে আমরা স্বরধ্বনির 11টি ধ্বনির উচ্চারণের স্থান পেলাম, ব্যঞ্জন ধ্বনির 25টি ধ্বনির উচ্চারণের স্থান পেলাম আমরা। সংক্ষেপে আমরা মনে রাখতে পারবো ক বর্গীয় ধ্বনির উচ্চারণের স্থান হবে কণ্ঠ, চ বর্গীয় হবে তালু বা তালব্য, ট বর্গীয় হবে মূর্ধা, ত বর্গীয় হবে দন্ত, প বর্গীয় হবে ওষ্ঠ। তাহলে 25টি ধ্বনি সহজেই মনে রাখা যাচ্ছে, আমরা সহজেই মনে রাখতে পারছি। ক বর্গীয় ধ্বনি কণ্ঠ, চ বর্গীয় ধ্বনি তালু, ট বর্গীয় ধ্বনি মূর্ধা, ত বর্গীয় ধ্বনি দন্ত, প বর্গীয় ধ্বনি ওষ্ঠ। তাহলে 25টি ধ্বনি যদি আমরা মনে রাখতে পারি তাহলে বাকি 8 ধ্বনিগুলো মনে রাখা সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্বরধ্বনির মধ্যে যৌগিক স্বর নামক একটি স্বরের কথা জেনেছি। দুটো বর্ণ রয়েছে, এ এবং ও এবং ঔ, অর্থাৎ দুটো স্বর মিলে যখন একটি স্বরে পরিণত হয় তখন তাকে যৌগিক স্বর বলে। যৌগিক স্বর বাংলা ভাষায় যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি রয়েছে 2টি, কিন্তু যৌগিক স্বর রয়েছে স্বরের মধ্যে 25টি। তোমরা বাড়ির কাজ হিসেবে যৌগিক স্বর কাকে বলে যৌগিক স্বরের সাহায্যে 10টি শব্দ তৈরি করবে। আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।